বাংলাভাষী ভাই ও বোনেরা, স্পেশালি যারা নিউ ইয়র্কে থাকেন অথবা আমেরিকায় থাকেন অথবা ইউরোপে থাকেন, আপনাদের সবার জন্য উই আর দ্য পিপলের পক্ষ থেকে ফর দ্য সেক অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট আমি চিন্তা করেছি আমি মানুষজনদের সাথে কথা বলা শুরু করব, যারা ব্যবসা করে, যারা প্রফেশনাল, যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমি তাদের সাথে কথা বলবো। কেন কথা বলবো? ফর দ্য সেক অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট। আমাদের দেশের ব্যবসায়ীরা আছে, আমাদের দেশের প্রফেশনালরা আছে, আমাদের দেশের স্টুডেন্টসরা আছে, আমাদের দেশের বহু লোকজন আছে। আমরা যদি তাদের সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করি, আমরা একে অন্যের কাজে লাগবো, আমরা আমাদের ভিউ এক্সচেঞ্জ করতে পারবো একজন আরেকজনের সাথে। ঠিক ওই মুহূর্তে যখন আমরা কোঅর্ডিনেট করতে পারবো একজন আরেকজনের সাথে বিজনেস ওয়াইজ, পার্সোনাল লেভেলে, আমাদের কমিউনিটি ধীরে ধীরে ডেভেলপ হবে। তো আমি খুঁজছিলাম যে আমাদের এই টেলিভিশন প্রোগ্রামটা কাকে দিয়ে শুরু করব। আমি খোঁজাখুঁজি করেছি, লোকজনের সাথে আলাপ আলোচনা করেছি। সো ফাইনালি আমি আমাদের এক বোনকে খুঁজে পেয়েছি, বাংলাদেশি। উনি সোশ্যাল ওয়ার্ক করেন। শি ইজ ওয়েল নোন ইন সোশ্যাল মিডিয়া। কমিউনিটি অ্যাক্টিভিজমের ক্ষেত্রে উনি বা আমরা একত্রে কখনো কাজ করিনি, কিন্তু ওনার সাথে আমার কিছু সময় আলাপ আলোচনা, কথাবার্তা হয়েছে। ওনার সম্পর্কে আরো লোকজন আমার সাথে কথাবার্তা বলেছে, তাতে মনে হয়েছে যে আমি ওনাকে দিয়ে শুরু করি। ওনাকে দিয়ে যদি শুরু করি, এর পরবর্তীতে অন্য আরো লোকজন উৎসাহিত হবে আমার এখানে এসে কথা বলার জন্য। সো আর সময় দেরি না করে আজকের আমি আমাদের গেস্ট ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। যে গেস্ট আমাদের সাথে আজকে পার্টিসিপেট করবে, ওনার নাম ফাতেমা তুজ জোহরা। ওনাকে অনেকে ন্যান্সি হিসাবে জানে। তো আজকের আমি কথার মধ্যে I would become more comfortable to address her as Fatima. So let's join me and welcoming Fatima. Fatima, assalamu alaikum. Welcome to the show. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমি খুব হ্যাপি যে অল্প সময়ের মধ্যে, একটা স্বল্প নোটিশের মধ্যে আপনি এগ্রি করেছেন আমার সাথে অনলাইনে এসে আমার সাথে কথা বলবেন। অনেক মেহেরবানি আপনার। বাই দ্য ওয়ে, ইউ লুক প্রিটি, ইউ লুক বিউটিফুল। আমি পিপলের পক্ষ থেকে, এবং আমি নিজেকে খুব ভালো গুড ফিল করছি যে আমি উই আর দ্য পিপলের একজন মেম্বার হতে পেরেছি, এবং আপনি আমাকে চুজ করেছেন, আপনি আপনার সাথে আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ। ফাতিমা, একটা সাবজেক্ট আমরা বোধহয় সবাই এগ্রি করি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক পেশাজীবী আছে, অনেক স্টুডেন্ট আছে, খেটে খাওয়া মানুষ ডানে বায়ে অনেক আছে। আমাদের কমিউনিটির সবচেয়ে একটা নেগেটিভ সাইড অনেকের চোখে পড়ে কিনা জানি না, আমার চোখে পড়ে। এটা হচ্ছে আমাদের কমিউনিটি ডিভাইডেড সামওয়ে। আমাদের কমিউনিটির ভিতরে আমরা মনে হয় একজন আরেকজনকে সহ্য করতে পারি না। যে একজন ডাক্তার থাকলে আরেকজন ডাক্তারকে পছন্দ করি না, একজন ব্যবসায়ী হলে আরেকজন ব্যবসায়ীকে পছন্দ করি না, একজন স্টুডেন্ট হলে একজন স্টুডেন্টকে পছন্দ করি না। আপনি কি এই বিষয়টা নিয়ে একটু বলবেন যে আমাদের ভিতরে যে এই দ্বিধা বিভক্তি, এতে কি আমাদের কমিউনিটির জন্য ভালো, নাকি দ্বিধা বিভক্তিটা আমাদের কমিউনিটির জন্য একটা বোঝা বা বার্ডেন? থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর কোশ্চেন করছেন। নাওয়াইডেজ কমন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই এই যেটা আপনি বলেন যে সেখানে অবশ্যই এটা কোনো পজিটিভ সাইডে তো আমরা এটা ধরবই না, এটা অবশ্যই একটা নেগেটিভ ভাইব, এবং ডে বাই ডে এটা খারাপের দিকে যাচ্ছে, এটা এটা পজিটিভ দিকে আসতে পারছে না। আমরা কোথেকে এসেছি? আমরা সবাই আমরা একটা ফরেন কান্ট্রি থাকছি একটা বেটার ফিউচারের জন্য। আমরা আমাদের নিজেদের কান্ট্রিকে ছেড়ে এখানে আসি কিসের জন্য? বেটার লাইফের জন্য এসেছি আমরা। বাট আমাদের সোল তো বাংলাদেশি, উই ফ্রম বাংলাদেশ। তো আমরা এখানে এসেছি, এখানে আমাদের আমেরিকাতে আমরা যারা নিউ ইয়র্কে থাকি, আমি নিউ ইয়র্ক নিয়ে বলছি প্রথমে, যে
আমরা এখানে নিউ ইয়র্কে নানান জায়গায় যাই, এখানে নানান ক্যাটাগরি আমরা যে মানুষকে দেখতে পাচ্ছি। তো ওরা ওদের কালচারকে, ওদের কমিউনিটিকে, ওদের কান্ট্রিকে, দেশকে এমন সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, সেখানে আমরা কি করতে পারছি? আমরা তো সেখানে কিছুই করতে পারছি না। আমরা কার থেকে কে বড় হবে, কে কিভাবে জেলাস করবে, কাকে কিভাবে দমানো যায়, কে কিভাবে ছোট হবে, কিভাবে একটা মিথ্যা দিয়ে সত্য বলে অ্যাডমিট করে প্রচার করে সেটাকে মানে একদম সত্যতে রূপান্তর করে সেটাকে সামনে নিয়ে যেতে হবে কি। এখন আমরা আসলে সেই গেমসে আছি, সে রানের মধ্যেই সবাই আছে। তো সেই ক্ষেত্রে তো আমি বলবো অবশ্যই এটা অবশ্যই অনেক বড় একটা নেগেটিভ। এটাতে যদি আমরা যদি এখন থেকে স্টেপ না নিই তাহলে এটা চলতেই থাকবে। তো এখানে যদি আপনি বলেন আমরা বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ আমরা করবো, আমরা কিসের মাধ্যমে করব? আমাদের বাংলাদেশি কিসের জন্য পপুলার? কালচারের জন্য। কালচারটা কিসের মধ্যে থাকে? বাঙালি ফুডের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? আমরা যেখানে থাকি কিসের মধ্যে থাকতেছে? এখানে দেখা যাচ্ছে যে এখানে তো অনেক রকমের আমরা যে শপিং করতে যাই, কোনো কিছু করতে যাই, আমরা আমাদের দৈনন্দিন যে খাবারগুলি যেটা আমাদের বাংলাদেশি খাবার কোত্থেকে কিনি? আমরা গ্রোসারি থেকে কিনি। তো আমার মনে হয় যে নাও এ ডেজ এ যে আমাদের খাবার, গ্রোসারি আমাদের বাংলাদেশে যেটাকে আমরা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করব। তো ওই জিনিসটাই তো ভাইয়া ঠিক নাই। আপনি যেহেতু খাওয়ার সাবজেক্টে যাচ্ছেন, এই সাবজেক্টে নিয়ে আর কথা না বললেই না। সাবজেক্টে নিয়ে আপনি সাবজেক্টটা এনেছেন, এখন আপনার এই সাবজেক্টটা নিয়ে চলুন আমরা একটু কথা বলি। জি ভাইয়া। আম আপনি জানেন আমাদের নিউ ইয়র্কে অলিতে গলিতে রেস্টুরেন্টের অভাব নেই। কিন্তু ইদানিং বাংলাদেশের রেস্টুরেন্ট মালিকরা অভিযোগ করে যাচ্ছেন যে বাংলাদেশের লোকজনরা বাংলাদেশের রেস্টুরেন্টে বা গ্রোসারিতে শপিং করে না বা যায় না বা তাদেরকে প্যাট্রোনাইজ করে না। আপনি তাদের এই অভিযোগটাকে কিভাবে দেখবেন যে বাংলাদেশিরা বাংলাদেশে যায় না, বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যায় না, তারা বাংলাদেশি রেস্টুরেন্টের বদলে দেখা যায় তারা পাকিস্তানি রেস্টুরেন্টে যায় বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যায় বা আমেরিকান রেস্টুরেন্টে যায়। আমাদের এই ট্রেন্ডটা কেন তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশি অথচ বাংলাদেশের রেস্টুরেন্টে আমরা যেতে চাই না? এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন? ভাইয়া আপনি বলেন আমরা কেন যাব? আমরা কেন যাব? আমাকে একটা সলিড রিজন দেখান। এই যে বাংলাদেশী যে বিজনেস পারসনরা আছে, যারা অনেক টাকা, তারা এত বেশি বড়লোক, তাদের কাছে এত টাকা আছে, তারা এখন সে ক্ষমতা রাখে অলিতে গলিতে একটা টঙের দোকান দিয়ে, একটা চায়ের দোকান দিয়ে, একটা আড্ডার দোকান দিয়ে, এটা দিয়ে এটা দিয়ে তারা কত কিছু করতেছে। বাট আসলে কি যে আমরা যে তাদেরকে যে রিপ্রেজেন্ট করবো বা তারা যে অভিযোগটা দিচ্ছে, বাঙালিরা এত কিছুর পরও তারা তো সেখানে যাচ্ছে। সেখানে যদি বাঙালিরা না যেত, তারা বিজনেস কিভাবে করতে পারতো? তাহলে একটার পর একটা শাখা কিভাবে তারা করতে পারতেছে? আর সবথেকে কথা কেন যাব? অ্যাজ এ বাঙালি হিসেবে আমি কেন যাব? আমি জানি না ভাইয়া যে আপনি জ্যাকসন হাইটের কোন রেস্টুরেন্টে গিয়েছেন। আমি জ্যাকসন হাইটটা দিয়েই শুরু করি। কারণ জ্যাকসন হাইট হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে একটা হচ্ছে পয়েন্ট, কলেজ পয়েন্ট একটা সেটা। বাঙালিকে পরিচয় দিতে হলে ইভেন অন্য কান্ট্রি থেকে বাংলাদেশে থেকেও মানুষ যখন বলে যে তোমাদের জ্যাকসন এটার একটা ফিচার দেখলাম, তোমাদের জ্যাকসন এট নাকি শুনলাম যে এরকম হয় ওরকম হয়। তো ঠিক আছে, এরকম হয় ওরকম হয়, সরজমিনে আসো না, সরজমিনে এসে জিনিসটা দেখো না। আপনি জ্যাকসন এটের একটা রেস্টুরেন্টে যাবেন ভাইয়া, ঢুকতে ঢুকতে কেউ কি আপনাকে ওয়েলকাম করতেছে? আপনি কি হোস্টের জন্য? ফাতিমা, এটা আমার দুর্বলতা এবং দন্যতা যে আমি বাংলাদেশের রেস্টুরেন্টে আমার জীবনে কখনো যাইনি। আসলে কি কেউ ওয়েলকাম করে? কখনোই না ভাইয়া, কখনোই না। একটা রেস্টুরেন্টের ৪ টা প্রোটোকল থাকে। ফার্স্ট, ওয়েলকাম। সেকেন্ড, যে ঠিক আছে কয়জন মানুষ আসবে, তাকে সেই পরিমাণ মানুষ হিসেবে তাকে একটা কমফোর্টেবল জোনে তাকে অফার করা। কারণ আমরা সারাদিন কাজের পরে একটা ফ্যামিলিকে নিয়ে বা একটা কাছের বন্ধু বান্ধবকে নিয়ে আমরা রেস্টুরেন্টে কেন যাই? একটা খাবার খেতে, একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। থার্ড, যে গুড সার্ভিস। ফোর্থ, দ্য এনভায়রনমেন্ট। বাঙালি কোনো কিছুই তো সেগুলো দিতে পারতেছে না, তাহলে কেন যাবে? আপনি ওইখানে যাবেন, গিয়ে দেখবেন এখানে ময়লা, ওইখানে ময়লা, এখানে দাঁড়ায় আছে একজন লাউডলি ভয়েসে কথা বলতেছে, এমন সব গান দিয়ে রাখছে সে যে গান শুনলে আপনি
এনভায়রনমেন্ট সম্পর্কে ক্যাপচার করার আগে আপনি বলবেন হোয়াট, আপনি বলবেন মানে বাই আমেরিকান ল্যাঙ্গুয়েজ হোয়াট দ্য ফাক, এটা আমি কোন প্লেসে নিয়ে আসছি। এখন আমরা নয় বাঙালিরা বুঝতেছি, কিন্তু আমি যে একটা গেস্ট নিয়ে যাব ডিফারেন্ট কান্ট্রির, আমার ইজ্জতটা থাকে কোথায়? সেকেন্ড থিং, তারা যে বসবে আমাকে, ও আসেন 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 আপা, কয়জন কয়জন আসেন, ওই যে ওই টেবিলের মধ্যে গিয়ে বসেন। আদৌ কি ওই টেবিলটা ঠিক আছে? বসার পরে আপনি দেখবেন স্টিকি, বলার পরে তারা এসে স্প্রে করে, কোনো হাইজেনিক স্প্রেও করে না, কোনো একটা রুমাল, ভেজা রুমাল এনে ওটা দিয়ে মুছে দিচ্ছে। সেকেন্ড কথা, তারা কি মেনু সার্ভ করতেছে? না। তারা কি অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে বারকোড স্ক্যান করতেছে? কিছুই না। হ্যাঁ আপা কি খাবেন? ওই খাবার আইটেম দেখতে হলে আমাদের ফ্রন্টে যেতে হবে, ফ্রন্টে গিয়ে আমাদের সেটা দেখতে হবে, আসলে জিজ্ঞাসা করতে হবে ভাই খাবারটা কত দিনের। যখন রেস্টুরেন্টে যায় ফ্রন্টে খাওয়া দেখার জন্য, ওখানেও কি ধাক্কাধাক্কি করতে হয়, লাইন ধরে? ভাইয়া লাইন দিয়ে থাকতে হবে, আপনার সামনে কেউ জাম করে, আপনাকে আপনি আগে, অথচ ধাক্কা দিয়ে পাশে দিয়ে ছেলে মেয়েদের মধ্যে কোনো সম্মানই নাই। একটা পুরুষ মানুষ তারা যে দেখবে যে একটা মা বাচ্চাকে নিয়ে গেছে, বা একটা বয়স্ক আন্টি আছে, বা আমাদের মা খালারা আছে, বা ইভেন আমি একটা মানুষ মেয়ে, ঠিক আছে আপাজান না না, তাদের মধ্যে তো সে স্যাক্রিফাইসই নাই। হ্যাঁ হ্যাঁ আসেন। আর পরিচিত যদি কোনো ভাইয়া থাকে বা পরিচিত তাদের যদি পুরান কাস্টমার থাকে, তারা দে আর গট দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো তোমরা যদি ফার্স্ট প্রায়োরিটি তাদেরই দিয়ে থাকো, তো তোমাদের রেস্টুরেন্টে তো দরকার নাই, তুমি ওইটা সাইনবোর্ড একটা লাগাই দিয়ে বসে থাকো। ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়াইতে হবে, ওইখানে একজন দুইজন দাঁড়ায় থাকবে, কথা বলার তো কোনো স্টাইলই জানবে না। মনে হবে এই আজকেই আমরা বরিশাল থেকে উঠে আসছি, আজকে আমরা দাউদকান্দি থেকে আসছি, আজকে আমরা ময়মনসিংহের থেকে আসছি, মানে আজকে আমরা ঢাকাইয়া থেকে আসছি, আজকে নোয়াখালীর থেকে আসছি। কেউ কি ছাগল নাইয়া থেকে আসে না? আসে নাই ভাইয়া, বলেই তো দিল। তারা এইভাবে করে আসতেছে। আচ্ছা। তারপরে এটা সব থেকে বড় কথা হইতেছে ভাই স্মেল। ও মাই গড ভাই, আপনি তো জান নাই, আমি তো এ লট গেছি, মানে সব থেকে খারাপ জিনিস হচ্ছে ওদের স্মেল। মানে সুন্দরের তো কোনো কিছু, যদি তাও পরিপাটি করে যদি সুন্দরও করে রাখে, স্মেলের জন্য মানে একটা যে জিনিস আছে যে না আমি একটা এয়ার ফ্রেশার দিই বা আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, নাথিং নাথিং। আপনি ইভেন দো খুব এমার্জেন্সি এভাবে করে যদি আপনি বাথরুমেও যান ভাইয়া, গেলে খাওয়া দাওয়া দূরে কথা, বমি করে ওইখানে সেন্সলেস হয়ে যাবেন। কেন কেন বাথরুমের? ভাইয়া বাথরুমে ঢুকলেই বাথরুমের যে কমোড, আল্লাহ মালুম কতদিন ধরে কমোড ক্লিন করে না, কমোড লাল হয়ে থাকে, কমোডের এখানে টিস্যু পেপার নাই, টিস্যু পেপার থাকলে পাশে একটা গার্বেজ ব্যাগ দিয়ে রাখবে, ওই গার্বেজ ব্যাগ দেখলে তো আরো বমি চলে আসবে। তারপরে হইতেছে মানে কি বলবো, এখন বাংলাতে বলতে নিজেরই খারাপ লাগে, তারপরে বলি যেহেতু বাঙালি, পেশাব গুস সব এখানে এখানে, মানে বসবেন কি? আর ইউ আমি কিডিং? আর ইউ অফকোর্স ভাই, নো ভাই, নেক্সট টাইম আমি গেলে আমি একটা ভিডিও করে নিয়ে আসবো এবং আমি আপনার সাথে শেয়ার করব। কি বলেন আপনি? ইয়েস দ্যাটস ট্রু ফ্যাক্ট। আমি কেন, এখানে আরো অনেক বাঙালিরা বলবে। কয়েকদিন আগে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি হইতেছে জ্যাকসনেটে গেছিলাম, আমি নাম বলবো না। আমি বাথরুমে প্রথম দেখেন দুটা জিনিস, খাওয়া দাওয়া করলাম, ঠিক খাওয়া দাওয়ার সাথে একটা বেসিন রাখছে, বেসিন রাখছে, এক ভদ্রলোক খক খক করে কাশি দিচ্ছে, কফ দিতেছে। বিশ্বাস করেন ভাই, যে খাওয়ার যে একটা মোটিভ থাকবে, মানে একটা মানুষ যদি কফিং করে, খাক খাক করে আওয়াজ করে, আপনার আর খাওয়ার সে এনার্জিটা থাকবে? আমার ছেলে মেয়ে যেহেতু তারা এখানকার বাচ্চা, ওরা তো আমাদের বাংলাদেশের ওগুলো এনভায়রনমেন্ট ইউজ টু না, লিটারালি তারা খাওয়া বন্ধ করে দিল। আচ্ছা, খাওয়া বন্ধ করে দিলে আমি টুগো করে দিতে বললাম, তারপর বললো যে আমার ছেলেটা বললো যে আম্মু আই গট ফিল, ওকে লেটস গো বাথরুম। তো কি করব, যেহেতু জ্যাকসনাইট এরিয়া, এটা তার কোনো বিদেশি এরিয়া না, গেলাম বাথরুমের মধ্যে। বাথরুমের মধ্যে গিয়ে আমার ছেলে লিটারালি এরকম আম্মু ইয়ো ইয়াক ইয়াক, আমি যে এখন কি করবা, তোমাকে তো পি করতে হবে বাবা। বলে যে নো আম্মু আই ক্যান হোল্ড, আই ক্যান হোল্ড। আমি বাসায় গিয়ে আম্মু আমি তারপরে আমি পি করবো। আমি না তুমি করো, তুমি প্রবলেম হবে। ভাইয়া কিছুতে আমি করাতে পারলাম না, কিছুতে পারলাম না, পুরো ফ্লোরের মধ্যে বদনার মধ্যে মানে কি যে মানে শ্যাওলা পড়ে আছে, শ্যাওলা। তাহলে কিভাবে ডাইনিং ফ্লোরের মধ্যে ভাইয়া আপনি বেসিন, ঠিক আছে আপনি বেসিনটা দেন বাথরুমের ভিতরে দেন বা বাথরুমের সামনে দেন, কিন্তু একটা মানুষ সে খাচ্ছে, খাওয়ার মধ্যে এরকম মানুষ কাশি দিচ্ছে, এরকম কফিং করতেছে, কার সে খাবার রুচিটা থাকবে তখন? আর
সেকেন্ড কথা, যখন একজন আসতেছে, ওয়েট্রেস আসতেছে, তাতে সার্ভিসের সাথে কথা বলার স্টাইলই নাই। তার পোশাক আশাক দেখলে আপনি বলবেন যে এটা কি ধরনের পোশাক, এটা কি ধরনের পোশাক। হ্যাঁ আপা কিনিমে একটা খাতার মধ্যে, হ্যাঁ কিনিমে এটা আছে, আচ্ছা ঠিক আছে দেখা আসতেছি। হোয়াট ডু ইউ মিন বাই দেখা আসতেছি? গ্রামের আঞ্চলিক ভাষায় আমিও কথা বলি, বাট আমি যখন কোনো জায়গায় যাই আমি তো দেখা আসতেছি, আপা কি খাইবেন, হ্যাঁ আপা ওইটা লন। এগুলা ল্যাঙ্গুয়েজ আপনি যদি শুনেন, আমি যদি একটা কান্ট্রিতে নিয়ে অন্য কোনো কান্ট্রিতে আমার ফ্রেন্ডদের বা আমার কলিগদের নিয়ে যাই, তাহলে কিভাবে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করবো? এটা আমার দেশ। আপনি যারা ওয়েটার বা ওয়েট্রেস আছে ওনারা কি ইংলিশে কমিউনিকেট করতে পারে? আর দেখা আসি বুঝলাম, বাংলায় অনেকের ভিতরে আঞ্চলিকতা থাকে, বাট ডু ইউ থিঙ্ক তারা ইংরেজিতে কি কমিউনিকেট করার ক্যাপাসিটি রাখে? নেভার, নেভার। কারণ জ্যাকসন হেটের মালিকরা যে রেস্টুরেন্ট বিজনেস পার্সনরা আছে, সে ভাই বোনেরা তারা হায়ারই করতেছে যেসব ভাইদের পেপারস নাই, যারা ট্যুরিস্ট ভিসায় আসতেছে, যারা স্টুডেন্ট ভিসায় আসতেছে, তাদেরকে হায়ার করতেছে, বা যাদের আত্মীয় স্বজন গ্রাম থেকে আসতেছে। আমি আমি সাবজেক্টে এভাবে বলি, এটা দোষের কিছু নাই, যাকে হায়ার করুক, কিন্তু যাকে হায়ার করবে তার কাগজ থাকুক না থাকুক, স্টুডেন্ট কিছু আসে যায় না, কিন্তু সে যদি আদৌ কথা বলতে না পারে, সে যদি কমিউনিকেট করতে না পারে, যাকে হায়ার করুক, সে যদি কমিউনিকেট করতে পারে, আর তাতে তো অসুবিধার কিছু দেখি না। আপনার হ্যাঁ মনে হয় না? না, আমার কথা, আমার আমার যুক্তিতে, আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এখানে লেখা আছে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, তার মানে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি, সত্যি কথা। তাই না? আমার দেশের বাংলাদেশে যে এখন যে রেস্টুরেন্টে আমি মানে আপনি গেলে দেখতে পাবেন, বা যারা যায় তারা দেখতে পাবে, দে আর ওয়ে বেটার, ওয়ে বেটার। ওইখানকার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা এখন রেস্টুরেন্ট পার্ট টাইম জব করতেছে, এবং তাদের কথার এক্সপ্রেশন, তাদের ভোকাবুলারি, তাদের ডিফারেন্ট সম্পূর্ণ। তো সেখানে তুমি একটা এত বড় ওয়ার্ল্ডের একটা নাম্বার ওয়ান কান্ট্রিতে তুমি বিলংস করতেছো, তুমি থাকতেছো, তোমার সার্ভিস, তোমার আউটলুকই তো তোমার রেস্টুরেন্ট এবং তোমার বিজনেসটাকে তোমাকে রিপ্রেজেন্ট করবে। সেখানে তো সে তো, আর তুমি আমেরিকায় থাকতো, সেখানে বাংলা কথা তুমি বাসায় বলতে, কিন্তু বাইরে তো তুমি বাংলা কথা রিপ্রেজেন্ট করতে পারবে না। এখানে কত রকমের মানুষ আসতেছে, পাকিস্তানি আসবে, ইন্ডিয়ান আসবে, নেপাল আসবে, আমেরিকান আসবে। জি ভাই। আপনার কি মনে হয় না যে বাংলাদেশে ওয়েটার ওয়েট্রেস যারা আছে বা মালিকরা যারা আছে, তারা যদি একজন বাংলাদেশিকে বাংলা ভাষায় অভ্যর্থনা করে, আমার মনে হয় এটা ওকে, কিন্তু আপনার সাথে যদি বিদেশি কোনো গেস্ট থাকে, তার সাথে তো তাকে ইংরেজিতে কথা বলতেই হবে, এর তো কোনো বিকল্প নাই। কিন্তু আপনি বলতে চাচ্ছেন তারা ইংরেজিতে কমিউনিকেটই করতে পারে না, দেন তারা একজন বিদেশি কাস্টমারকে কিভাবে সার্ভ করবে? মালিক এসে দাঁড়ায় থাকবে, না ইংরেজির জন্য ইন্টারপ্রেটার নিয়ে আসবে? তারা আসলে কি করবে? একদম ঠিক কথা আপনি ভাইয়া জিজ্ঞাসা করছেন, কথা তো সেখানেই। তুমি যদি ঠিক আছে, খুবই ভালো কথা যে তুমি বাঙালিকে বাঙালি ভাবে তুমি ওয়েলকাম করতেছো, তো ওয়েলকামটা ওয়েলকামের মতো করো, যে আমি আমার বাঙালি ভাইদের কাছ থেকে এত সুন্দর একটা সার্ভিস পাচ্ছি, তাহলে আমি কেন আমি তাদেরকে বিজনেস দিব না? অফকোর্স আমি বিজনেস দিব। বা আমেরিকানরা, অন্যান্য কান্ট্রিরা, ফরেন কান্ট্রির ওরা ওরা কেন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল এদের কান্ট্রিতে যাবে? আপনি ভাই অবাক হয়ে যাবেন, জ্যাকসনেটের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে নেপালিদের মোমো বিক্রি করে, এখানে লাইন লেগে যায়। তাহলে মোমো তো আমরা বাঙালিরাও তো বানাতে পারি, তাহলে তুমি দোকানের ভিতর তুমি না বসে তুমি রাস্তায় দ্বারা নেপালির টঙ্গের কেন ওই কার্ডের থেকে মোমোটা খাচ্ছ? তাহলে ওরা যদি টঙ্গের ওদেরকে, ওদের দেশকে যদি ওভাবে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে আমাদের দেশের সমস্যা কি? তাহলে কেন ওরা আসবে? অন্যান্য কান্ট্রি বা আমরা কেন যাব? পাকিস্তানি কোনো বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের দোকানে যান ভাই, একটা সিঙ্গারা আপনি $1 পাবেন। আর আমাদের বাংলাদেশি ভাইরা কোনো জায়গায় $1.50, কোনো জায়গায় $2, কোনো জায়গায় $2.50, ভাঙ্গার পরে দেখবেন আলু এত বড় বড় ছাড়া কিছুই নাই। আর যদি বলে কলিজা সিঙ্গারা, 10টা আলু থাকবে, একটা সেখানে থাকবে হইতেছে কলিজা। তাহলে কেন যাব? তো সেখানে তো আমরা 99 সেন্সের আমরা তো এত বড় সিঙ্গারা বা সমোসা আমরা ইন্ডিয়া বা পাকিস্তানের রেস্টুরেন্ট থেকে আমরা পাচ্ছি। আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি ভাইয়া, তো আমরা যদি একটা ভালো খাবারের পিছনে যদি এক্সপেন্ড করতে যাই, তাহলে তো আমি অবশ্যই আমি পাকিস্তান ইন্ডিয়ান দোকানে যাব। আমি তো এই বুলশিট বাঙালি বাঙালি যে কিছু কিছু দোকানে বা রেস্টুরেন্টের মধ্যে যে সেল করতেছে, ওগুলোতে তো আমি যাব না ভাইয়া। আর একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা না করলে না, জি। সেটা হচ্ছে, আপনি কি যখন বাংলাদেশের রেস্টুরেন্ট গুলো যান, ওখানে গিয়ে কি আপনি দেখেন যে ওখানে পাকিস্তানি বা ইন্ডিয়ানরা যায় কিনা, নাকি নেভার। বেশি যায়?
নেভার। সব বাঙালিরা যায়, সব বাঙালি যায়। ওয়ান্স আপন এ ব্লু মুন ভাইয়া, হয়তোবা কোনো ফ্রেন্ডের সাথে কোনো ফরেন ফ্রেন্ডরা যায়, বাট মানে বাই সেলফ কোনো ফরেন কান্ট্রির মানুষ বা ফরেন কান্ট্রি বারবার আমি ইউজ করতেছি, মানে আমেরিকান, জুস, জ্যামাইকান, অন্যান্য ডিফারেন্ট কান্ট্রির যারা এখানে থাকতেছে তারা যায় না। কিন্তু নেভার, যদি যায় তাহলে আমার সাথে আমার একটা ফ্রেন্ড গেল, আমার কলিগ গেল, আমার একটা বিদেশি ফ্রেন্ড গেল, তারা ওভাবে যাচ্ছে, বাট তারা কখনো একা যাচ্ছে না। কিন্তু আপনি একটা ইন্ডিয়ান পাকিস্তানি দোকানে যান, আপনি বিদেশিদের সাদাইয়াদের জামাইকে দেন, আপনি ঢল পাবেন ওই রেস্টুরেন্টে। এর কারণ কি আপনার মনে হয়? সার্ভিস। কারণ এখানে যে রেস্টুরেন্টটা খুলে ফেলছে, ওরা তো শুধু টাকা মেক করার জন্য আসছে, ওরা তো আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আসতেছে না। তো ওদের কথা হচ্ছে আমি বাসি হোক খারাপ হোক কি হোক আমার বিক্রি করার দরকার, আমি বিক্রি করতেছি। বাংলাদেশের মানুষের অভ্যাস আছে নন হাইজেনিক জিনিস খাওয়া, আমি আমার মতো বিক্রি করতেছি, তেল দিয়ে কই ভাজতেছি, পকেটে তো আমার টাকা আসতেছে, পকেটে তো আমার টাকা আসতেছে। তো এর জন্য আপনি মনে করেন, ধরেন ফর এক্সাম্পল আপনি একজন গেস্টকে, বিদেশিকে আপনি আপনার সাথে করে রেস্টুরেন্টে নিয়ে গেলেন, এখন আপনি একবার নিয়ে যাওয়ার পরে ওই আপনার সাথে যে ফ্রেন্ড গেল তার যদি ওই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে ভালো এক্সপেরিয়েন্স না থাকে যে ওই রেস্টুরেন্টে এসে যাবে কিনা, আপনার কি মনে হয় আপনার ওই ফ্রেন্ড একা একা ভবিষ্যতে কোনোদিন ওখানে যাবে? নেভার, নেভার। আমি তো বললাম ভাইয়া যাবে না। তো আমি তো বললাম তারা তো যাবে না। কেন যাবে? কারণ আমি তো গিয়ে বেজ্জতি হয়ে গেছি, বাংলা ভাষার ওয়ার্ড, আমি তো বেজ্জতি হয়ে গেছি। আমি এখানে যাইতেছি একটা গামছার মতো একটা রুমাল এনে তারা কোন রকম ইয়ে করতেছে। আমরা কোনো বিদেশি রেস্টুরেন্টে যাই, ওদেরকে যদি বলি হেই ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ ক্লিন দ্য টেবল প্লিজ, তখন তারা বলবে যে ওকে আই এম সরি ফর দ্যাট, গিভ মি 1 মিনিট। এখন তারা তখন স্প্রে নিয়ে আসবে, স্যানিটাইজিং নিয়ে আসবে, তারপরে করবে। আর তাও সেটা আমাদের বসা অবস্থায় করবে না, তখন তারা এটাই বলবে ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ ওয়েট ইন দ্য হোস্ট রুম। আমাদেরকে ওইখানে বসাবে, তারা পুরো রুমটাকে রেডি করবে, তারপরে তারা পিপল মেম্বার কাউন্ট করে তারপরে আমাদের এখানে বসাবে। যেটা বিদেশি রেস্টুরেন্টে, আপনি তো ভাই বিদেশি রেস্টুরেন্টে গেছেন, আপনি তো জানেন কিভাবে কি করে ওরা, কিভাবে স্টেপ বাই স্টেপ তারা করে। তো সেখানে তো আমাদের এখানে করে না। আমাদের খাবার চুজ করতে গেলে মেনুই নাই, আমাদের সামনে গিয়ে দেখতে হবে। ফাতিমা, একটা সাবজেক্ট আমি না জিজ্ঞাসা করলেন না, আপনি বলছেন যে তারা দামের ক্ষেত্রেও বেশি রাখে, খাওয়া দাওয়ার দামের ক্ষেত্রে রাখে। ওকে, অর্থাৎ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি একটা সিঙ্গারার দাম 99 সেন্টস হয়, আপনি বলছেন যে বাংলাদেশে একটা রেস্টুরেন্টে $1.5, $2, $2.5 হয়। এর অর্থ তারা প্রতিটা খাওয়ারই তেলে দাম বেশি রাখে। আপনি কি বুঝছেন? জি অফকোর্স। যেমন ধরেন ভাইয়া, আমি আপনাকে আমি নাম মেনশন করব না, নাম মেনশন করলে তো অনেক সমস্যা হয়ে যাবে, নাম মেনশন করব না। কিন্তু যে রেস্টুরেন্ট করে সে যদি সে মালিক যদি এই আমাদের লাইভটা দেখে বা আমাদের ইউটিউব চ্যানেলের জিনিস যদি লাইভ ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই সে বুঝবে এটা সে। আমাকে এটা বলেন ভাইয়া, একটা বক্সের চিকেন কোরমা বা চিকেন রোস্ট যেটাই আমরা বলি 5 পিস, ওটা যদি আমরা $12 দিয়ে বিক্রি করি, তাহলে সেম জিনিস, ঠিক আছে, এক স্লাইস শুধু একটা রোস্টের পিস কিভাবে $12 হয়? আমাকে সেটা বলেন। তার মানে কি একটা রেস্টুরেন্ট একটা রানকে 5 ভাগ এরকম ছোট ছোট টুনি পিস করে সে $12 করে বিক্রি করতেছে, আর তুমি একটা শুধু লেগ পিস তুমি $12 করে বিক্রি করতেছো? হোয়াট দ্য ফাক? মানুষ, আমরা বাঙালি খাবার পছন্দ করি বলে এই কি তোমাদের গলা কেটে নিবা? কেউ ভয়েস রেস করে নাই বলে বা ভয়েস রেস করবে না বলে তুমি তাকে কি পা দিয়ে চিপে মেরে ফেলবা? কেন? তোমারই তো দেশের মানুষ আমরা। তুমি অ্যাটলিস্ট অনেস্ট নিজের দেশের মানুষের সাথে থাকো। তুমি আমাদের নিজের দেশের মানুষের সাথেই তুমি অনেস্ট থাকবা না, তুমি অন্য দেশের মানুষের কাছ থেকে অনেস্টি কিভাবে তুমি আশা করো? ওয়েল, একটা আপনাকে উদাহরণ দিতে পারি। আপনারা কি জানেন যে চাইনিজ দোকানের যে কোনো প্রোডাক্টের দাম বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এদের চেয়ে কম থাকে কেন? চাইনিজ, আমি রেস্টুরেন্টের কথা বলছি না, চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ গ্রোসারি, চাইনিজ যে কোনো দোকানে প্রাইস কম থাকে। এর কারণ কি জানেন? এটা কি ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন না আপনি বলবেন? মতামত জানতে চাচ্ছি, আপনি জানেন কিনা। আচ্ছা, আমার আমি যতটুকু যতটুকু আমার নলেজে বলে বা আমার এক্সপেরিয়েন্সে বলে, আমি কিন্তু কিছু কিছু মানে মোস্টলি জিনিস আমি চাইনিজ দোকান থেকে কিনি। চাইনিজ দোকান থেকে এই জন্য আমি কিনি, আপনি শুনলে হেসে দিবেন ভাইয়া, আমরা একটা ক্যাচআপের বটল
ক্যাচআপের বটল আমরা চাইনিজ দোকান থেকে আমরা যেখান থেকে আমরা 299 করে কিনি, বাঙালি গ্রোসারিতে সেটা 699। ওকে, তারপরে বাচ্চাদের যে নুডলস আছে, রোমান নুডলস, সে রোমান নুডলস চাইনিজ দোকানের মধ্যে পুরো একটা বক্সে 25টা থাকে, তারা সেটাকে 799 করে বিক্রি করে, আর বাঙালি গ্রোসারিতে সেটা 14 অথবা 1599 করে বিক্রি করে। আপনি ভালো কিছু এক্সাম্পল টেনেছেন। এখন আমি জানতে চাই আরেকটা এক্সাম্পল ভাই আমি দিতে চাই, এটা না দিলেই নয়। আমাদের বাংলাদেশকে মাছের দিক থেকে কি হিসাবে চিনে? আপনি বলেন, আপনি কোন মাছটাকে দিয়ে আপনি বাংলাদেশকে সব মানে এক নামে চিনতে পারবেন? ইলিশ মাছ আমার প্রিয় মাছ। এক্স্যাক্টলি, ইলিশ মাছ আমাদের বাঙালিদের একটা প্রিয় একটা খাবার। জি। এই ইলিশ মাছটার জন্য আমরা মানে ইলিশ মাছ আমরা কোনো একটা ওকেশন বা কোনো কিছু না, আমরা আমাদের প্রিয় মানুষকে ইলিশ মাছ দিয়ে খাবার সার্ভ করতে আমরা পছন্দ করি। আপনি একটা ইলিশ মাছ কিনতে আপনি গ্রোসারিতে যাবেন, তার খুব বুদ্ধিমান এবং খুব বড়লোক আমাদের গ্রোসারি ভাইরা, তারা সেটা পাউন্ডকে সেপারেট করে লিখে রাখতেছে। আদৌ কি তারা পাউন্ডটাকে মেজারমেন্ট করে কি সেই ফ্রিজের মধ্যে কি ঢুকাচ্ছে, নাকি সাইজ ছোট জাটকা মাছ ঠিক আছে আমি 5 to 6 LB তে আমি ছাড়তেছি, একটু মিডিয়াম সাইজ আমি 8 to 10 এ ছাড়তেছি, একটু বড় মাছ ঠিক আছে আমি 11 থেকে 16 পাউন্ডে আমরা ছাড়তেছি। মাছটা যে তারা বলতেছে যে আপা নেন তাজা মাছ, তারা যে ভুসিয়ার বানায় সেল প্রাইজে দেওয়ার জন্য, আসলে কি তারা আমাদের কাছে কি ট্রু হিস্ট্রি বলতেছে? এমন তো না যে ঠিক আছে DHL এ পাঠিয়ে দিলাম 3 দিনের মধ্যে ভাই চলে আসবে, তা তো না। এমন তো না যে ঠিক আছে আমি প্লেনের মধ্যে পাঠিয়ে দিলাম কোন একটা ফ্রিজ কার্টুন করে ঠিক আছে 3 দিনের মধ্যে চলে আসবে, ট্যাক্স টুক্সে 7 দিনের মধ্যে, তা তো না। বাইরে থেকে এত বড় একটা কন্টেনার আসতেছে মোর দ্যান 1 মান্থ লাগে, বিকজ তার শিপে আসতেছে। তো শিপে আস্তে পুরা বরফ দিয়ে পুরা মাছটাকে ফ্রিজ করে ফেলতেছে, করে তো তারা আবার সেটাকে অনেক প্রসেস করে ট্যাগ টুক লাগা সুন্দর করে ডিসপ্লে করতেছে। তার মানে হচ্ছে তাজা মাছটার অলরেডি 2 মান্থ গন। ঠিক আছে 2 মান্থ অনেক বেশি, আমি একটু কমই বললাম 1.5 মান্থ। তো 1.5 মান্থ পরে আমি একটা অলমোস্ট ডেড বডিকে আমি খাচ্ছি, সেই বাংলাদেশের সে স্বাদ তো খাচ্ছি, আমি একটা ডেড বডি কিনে খাচ্ছি কারণ আমার এটা পছন্দর। এখন অনেক যারা লাইভ দেখছে তারা বলবে যে তোমার এত সমস্যা তুমি তাহলে কিনে খাও কেন? তা আমার একটা সমস্যা, আমিও তো তোমাদের মতোই বাঙালি, আমি তো কিনে খাবোই কারণ এটা আমার দেশের মাছ। আমি তার অন্যান্য মতো যে ওই যে ফরেন কান্ট্রির মাছগুলা তো খাবো না, যেটাতে আমাকে পচা হইলেও আমি খাবো, কারণ আমরা পচা খাইতে খাইতে এত অভ্যাস হয়ে গেছে, আমাদের পচাই ভাল লাগে এখন। কারণ অনেকেই বলবে যে আপনি কিনে খান কেন, আপনি খান না রোজা রাখেন, বা আপনি বিদেশি হয়ে গেছেন। আমি কিন্তু মোটেও বিদেশি না, আমি সকালবেলা আমি নাস্তা করছি রুটি আর আলু ভাজি দিয়ে। তো তারা এটাই বলতে, একটা ইলিশ মাছ তুমি একটা ডেড বডি আমাদেরকে খাওয়াচ্ছ, তো অ্যাটলিস্ট দামটাও সেভাবে রাখো। $30-35 $40 $55 পর্যন্ত ভাই ইলিশ মাছ চলে যায়। এতই টাকা দরকার একটা মানুষের জীবন থেকে? ওই মাছের একটা পিস পেটি পিস একটা বাচ্চাও খাচ্ছে, বাচ্চাটাও তো আমাদের মতো নন হাইজেনিক জিনিস খেতে খেতে ফিল আপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই ধরনের কিছু অভিযোগ আসে যে এই ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ বা বাংলাদেশি যে কোনো মাছের উপরে প্লাস্টিকটা মোড়ানো থাকে, এখানে আসার পরে তারা আবার পুরানা প্যাকেজটাকে খুলে ফেলে দিয়ে ডেটটার পরিবর্তন করে, তারা হয়তো ধরেন একটা পূর্ত এক্সপায়ারেশন ডেট থাকে যে এত তারিখ, কিন্তু তারা ওই তারিখটাকে পরিবর্তন করে নতুন একটা মোড়কে ঢুকে তারপরে আবার ফ্রিজে ঢুকায়। তো পরবর্তী সময় তারা যখন বাসায় এই মাছটা আনে, যখন এই বাসায় আনে কাটার পরে দেখে মাছের অবস্থা করুণ অবস্থা থাকে। এটা যত পাক করে, যত ভাজে, যত ফ্রাই করে বিস্বাদ হয়ে যায়। এটা আর ইলিশ মাছ তো দূরে থাক, এটার ভিতরে মানুষের মানে মাছের আর কোনো কিছু থাকে না। আপনি কি এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আপনার ভিতরে ঢুকেছে? ভাইয়া আমি যখন বাংলাদেশে যাই বা বাংলাদেশে আমি ছিলাম ঠিক আছে, তো আমরা যখন মাছটা কিনে বাজার থেকে কিনে না আমরা যখন ভাজতেছি ভাই তেলে দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু পুরো কুড়মুড়ে মুড়মুড়ে হচ্ছে। এখানে আপনি যতই মশলা দিয়ে কাহিনী করে আপনি রেখে আপনি যখন দাম ওই বাংলাদেশের মধ্যে কুড়মুড়ে মুড়মুড়ে হবে কেন হবে? কারণ ওটা তো বরফের মধ্যে থাকতেছে, ওটা তো অলরেডি ডেড বডি হয়ে গেছে, গন কেস হয়ে গেছে,
ওটা দেওয়ার সাথে সাথে হচ্ছে কি মাছটা ভেঙে যাচ্ছে, মাছটা ভেঙে যাচ্ছে, বা আমি যখন উল্টাইতে যাচ্ছি তেলের থেকে আমার ওরকম হচ্ছে না। আপনি বাংলাদেশি গ্রোসারির কথা বলছেন, যে আপনি চাইনিজ গ্রোসারিতে যখন যান, আপনাকে আমি যে প্রশ্নটা করছিলাম প্রশ্নটা এরকম ছিল যে বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্টের দাম কেন কম খাওয়া দাওয়া, চাইনিজ গ্রোসারি গুলা কেন কম, এটা নিয়ে আমরা উই আর দ্য পিপল আমরা একটা সার্ভে করেছিলাম। এই সার্ভেতে আমরা জিজ্ঞাসা করেছিলাম চাইনিজ হোম ওনারদের অথবা চাইনিজের এখানকার কিন্তু চেম্বার আছে, চাইনিজ ফেডারেশন চেম্বার আছে এখানে, ওদের সাথে ছিলাম। ওরা কি বলছিল জানেন, যে দেখো আমরা এমন একটা দেশে থেকে আসছি, আমাদের পপুলেশন অনেক, আর আমাদের দেশের এখন চায়নার পয়সা হয়েছে, কিন্তু চায়নার তো এত পয়সা ছিল না, আমরা গরিব, আমরা খাওয়া টাওয়ার ক্ষেত্রে এত স্ট্রাগল করছি, তো আমরা যারাই যত দোকান দেয় আমাদের টার্গেট থাকে যে আমাদের দেশের মানুষদেরকে আমরা যেন কম পয়সায় খাওয়াইতে পারি, এটা ছিল চাইনিজদের টার্গেট। ওরা আপনারা দেখবেন চাইনিজ দোকানে যাবেন, ওরা যত দাম কম কেন, কম থাকার একমাত্র কারণ তারা চায় তাদের চাইনিজ লোকগুলো ঠিক মতো খেতে পারুক, সস্তায় জন্য একটা ভালো জিনিস দিতে পারে, তারা এই কাজটা করে। আপনার কি মনে হয় বাংলাদেশি গ্রোসারি ওনার বা রেস্টুরেন্টের ওনারদের এই ধরনের মানসিকতা আছে? কখনোই না, তাদের মানসিকতা একটাই, 6-9 করে ধান্দাবাজি করে 2 নাম্বারই করে কিভাবে টাকা মেক করবে। একটা এক্সাম্পল দি ভাইয়া, খুব 2-3টা আমাদের তো এখন 2-3টা জ্যাকসনাইটে বলেন, আমাদের জ্যামাইকা হিল সাইডে বলেন, চার্লস ম্যাকডোনাল্ডস ব্রুকলিনে বলেন, ওজন পার্কে বলেন, সে মানুষের অনেক ব্রাঞ্চ এখন ওপেন করেছে। সে বিজনেস পার্সন, বাঙালি আমাদের ভাই, অনেক বড় বিজনেস পার্সন উনি। ওনারা দেয় হচ্ছে অ্যাড দেয় তাজা শাকসবজি, ফ্রেশ ফল, ফ্রেশ ফ্রুটস পাবে, তাজা শাকসবজি পাবে, প্লিজ ভিজিট, আসেন। তা আমরা বাঙালিরা তো একটু চাই যে ঠিক আছে আমরা একটু সেল পাচ্ছি, কেন যাব না, কেন যাব না, আমরা গেলাম, আমরা যাই, গিয়ে কি দেখি ভাইয়া, হিতের বিপরীত। আমার চোখের সামনে, আপনি জ্যাকসনাইটে ভোরবেলা যান বাঙালি, আপনার চোখের সামনে পানি ছিটা মারবে শাকগুলাকে। আরে তোর তো শাক তো অলরেডি তেনায় মুত্রায় তো শেষই হয়ে বসে রয়েছে, তুই কোন হিসাবে ওইটা তুই আমাদের কাছে বেচতেছিস, ফেলে দে। আমার তো মনে হয় এখানকার যে গরুর ফার্মরা আছে ওরা এর থেকে ভালো তাজা শাকসবজি ফলমূল খায়, অর্গানিক জিনিসপত্র খাচ্ছে। আপনি ফল কিনতে যাবেন ভাইয়া, তারা দুই ভাবে ফলের দাম ভাইয়া করতেছে। একটা হইতেছে যে অলমোস্ট এটা গন কেস, পচা টচা অলরেডি হয়েছে, ওটার একটা দাম দিয়ে তারা আলাদা একটা কার্টের মধ্যে রাখতেছে, আরেকটা হইতেছে একদম ফ্রেশ। কেন? তোমার পচা জিনিস হচ্ছে ফেলে দাও, ওটাকেও বিক্রি করতে হবে, ওটার জন্য তোমার পকেটে টাকা ভরতে হবে। যারা কিনতেছে, আমি না দিলাম হোমলেস পিপলরে কিনতেছে, হোমলেসটা কি মানুষ না? যারা খুব গরিব, যারা কিনে খেতে পারতেছে, যাদের পেপারস নেই বা যাদের টাকার অভাব, তারা হয়তো মেপে মেপে ওরকম খাবার কিনতে মানে পর্যাপ্ত খাবার, তো তারা কি মানুষ না? তুমি তাদের জন্য ফলটা রেখে দিছো। আপনি টমেটো কিনতে যাবেন, টমেটো তো আমাদের প্রতিদিন, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই তিনটে আমাদের বাঙালি, আমরা যারা গৃহিণীরা আছে, আমরা যারা মহিলারা আছে, আমাদের রান্নার জন্য প্রতিদিন এই তিনটা জিনিস অবশ্যই লাগে। পেঁয়াজ, 4টা জিনিস ভাইয়া, পেঁয়াজে আমরা কিনে কিভাবে সে একটা নেটের মধ্যে এতগুলো একটা পুরো একটা বাকেট থাকে, কিনে নিয়ে আসি, ওটা যখন খুলি ভাইয়া অর্ধেক পেঁয়াজই হইতেছে পানির মতো ধুতরা ফুল হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু পেঁয়াজের কিন্তু পুরো দামটা আমরা দিয়ে আসতেছি। টমেটো তারা সেম ভাবে ইয়ে করে যে ঠিক আছে একটু নরম হয়ে গেছে, একদম পুরো সফট হয়ে গেছে, ওই টমেটো তারা 99 সেন্স করে সেল করতেছে বা 89 সেন্স করে। আর যেগুলো একটু তাজা তাজা শক্ত সেগুলো তারা সেল করতেছে 1.5 বা 1.75। কেন কেন রে ভাই, পচে গেছে, তুমি যখন বুঝতেছো এটা অলরেডি পচা শুরু হয়েছে, ফেলে দিই, আমরা গার্বেজ করে দিই, ওইটাও বিক্রি করে তোমাদের টাকা দিতে হবে। আমরা যে বাঙালিরা শাকসবজি পছন্দ করি, আমাদের পানি ছিটানো মরা শাকসবজি কেন খাওয়াও? তোমরা এখানে ফার্ম করো, ফার্মের জন্য আমেরিকার গভর্নররা, আমেরিকা সরকারের অনেক ইয়ে দিতেছে, জমি দিতেছে, ল্যান্ড দিতেছে, তোমরা নিজেরা করো, করে তোমরা তাজা তাজা জিনিস করো, সেগুলো খাওয়াও আমাদের। কেন এগুলো জিনিস কেন খাওয়াবা তোমরা? শুধু তোমরাই টাকা মেক করবা, আর আমরা যারা কষ্ট করে টাকা মেক করে আমরা আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি, আমরা যারা নিজেরা খাচ্ছি, আমাদের মানুষ মনে হয় না? বলেন ভাইয়া। আপনি এখন রেস্টুরেন্টের মালিকরা বলছে বাংলাদেশিরা যায় না, কিন্তু আপনার কথা অনুযায়ী
তাদের 98% কাস্টমাররাই হলো বাংলাদেশি। 98 না ভাইয়া, 99.99% বাংলাদেশি। 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 এই বাংলাদেশি লোক কনজিউমাররা যখন তাদের রেস্টুরেন্টে যায়, তাদেরকে আপনি বলছেন তাদের কাস্টমার সার্ভিস ভালো না, তাদের এনভায়রনমেন্ট বা ক্লিনলিনেস অত্যন্ত বাজে, গার্বেজ। তাদের প্রাইস অনেক উপরে, তাদের কথাবার্তা অত্যন্ত অপেশাদারী, মানে গুছানো কোনো কথাবার্তা বলার মতো ওয়েটার বা ওয়েট্রেস বা সার্ভার থাকে না। আমি একটা ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা খাবার খেলেন, আপনার খাবারটা আপনার রুচিসম্মত হলো না বা খাবারটা আপনার কাছে কোনো টেস্ট হলো না, আপনি ডেফিনেটলি আপনি খাবারটাকে রিটার্ন করবেন, কারণ আমি খেতে পারতেছি না, আমি তো জোর করে খাবো না, আমি তো মরতে আসি না এখানে, আমি বাঁচতে আসছি। তা আপনি যখন বললেন আপনার সার্ভারকে ডাক দিয়ে, ওরা তো আবার সার্ভার নামে জিনিসটাই তো বুঝে না, ওয়েট্রেস বাংলাদেশে ওয়েট্রেস তো বল, এটাই বল যে আমি বাংলাটা ভুলে গেছি, যাক ওয়েট্রেস। তো সার্ভারটা যখন আসতেছে বা ওয়েট্রেসটা যখন আসতেছে, ওয়েটারটা যখন আসতেছে, তো ওনাকে যখন বলা হচ্ছে ভাইয়া খাবারটা আসলে কেমন যেন একটু স্মেল আসতেছে বা খাবারটা আমি খেতে পারতেছি না, তখন উনি বলে যে আপা খাবার খেতে পারতেছেন না, তাহলে কি খাবেন? তো আমরা বলছি ঠিক আছে ভাই খাবারটা চেঞ্জ করে, এটা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি ভাইয়া, তো খাবারটা একটু চেঞ্জ করে দেন। ঠিক আছে, খাবার চেঞ্জ করে দিল। যখন বিলটা আসলো আপনার কাছে ভাইয়া, তো সে যে খাবারটা আমি রিটার্ন করছি সেই খাবার সহ বিলটা আসছে। কেন? খাবারটা কিসের জন্য বিল? আমি তো তোমার খাবারটা খেতেই পারি নাই। তো খাবারটা খেতে হবে, তুমি আমার টেবিলে সার্ভ করছো, তার মানে কি তোমাকে সেই খাবারের বিলটাও আমাকে পে করতে হবে? ভাই আমার গলায় পাড়া দিয়ে সে রেস্টুরেন্ট থেকে আমার খাবারটা নিছে, আমার বিলটা নিছে। আর আমি বাঙালি, কিন্তু আমি ওরকম ছোট ওইরকম নিচে ওনাদের মতো নামতে পারবো না, ওনাদের নিচে এরকম নিচে নামতে পারবো না। বলতে চাচ্ছেন আপনি যে খাবারটা খেতে পারেন নাই সেটারও বিল রাখছে। ওয়েল, আর এটা কি সত্যি? আপনার কি এই ধারণা আছে? বাংলাদেশের গ্রোসারিতে অনেক সময় যায়, লোকজন এসে অনেক সময় বলে যে তাদের অনেক আইটেম থাকে শেলফে সাজানো, এগুলোর অনেক সময় এক্সপায়ার্ড হয়ে গেছে, তারা এটা চেঞ্জও করে না, এখনো ওই কাগজটা লাগানো আছে, লেবেলটা লাগানো আছে যে দ্যাট আইটেম ইজ অলরেডি বিন এক্সপায়ার্ড, কিন্তু তারপরেও তারা শেলফে রাখছে। এমন এক্সপেরিয়েন্সের মুখোমুখি আপনি কি হয়েছেন? এলট ভাইয়া, এলট এভরি ডে, মানে যারা আর কি মানে যারা কি প্রত্যেকটা বাঙালি, আমাদের বাঙালিদের তো আবার ভাই একটা স্বভাব আছে, আমরা হইতেছে মুখে শরম রাখি আর বুকের মধ্যে আমরা ফাইটা যাই, আমরা বুক ফাইটা যাই তো মুখ আমাদের তাও ফাটে না। তো এটা তো আমাদের প্রতিদিন ভাইয়া, আমাদের বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই তো সকালে কর্নফ্লেক্স খায় বা রাত্রে দুধ 1 গ্লাস খেয়ে তাদের শুইতে হয়, ঠিক আছে? আমি একটা ছোট্ট একটা দুধের উদাহরণ দিয়ে দিই ভাই, আপনি দেখতেছেন যে আপনার এই গ্যালনটা আর একদিন পরে এক্সপায়ার্ড হয়ে যাবে, তুমি বিক্রি করতেছো কিসের জন্য? তুমি বিক্রি করতেছো, তোমার এটা আজকে কয়েক ঘন্টা পর এক্সপায়ার্ড হয়ে যাবে। আমি একটা গ্যালন $399 দিয়ে আমি কিনে আনতেছি, আমি দেখলাম, ঠিক আছে, কারণ আমার এটা দরকার, আমি ধরেন কিনে আনতেছি, কিনে আনার পরে এখন অনেক ভাইরা বলবে যে তুমি যখন দেখছো একদিন পরে শেষ হয়ে যাবে তো তুমি নিলা কেন? ভাই কি করবে, তোমার তো সবগুলোই তো এরকম এক রকম ভাবে লেখা আছে। এখন তোমার এখানে 10টা গ্যালন তুমি ডিসপ্লে করে রাখছো, 10টা গ্যালন তো ভাই এত দেখা সম্ভব না, মানুষের তো কাজ আছে, বাজারে গিয়ে তো আমি এত অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তো আমার দেখার টাইম নেই, আমি হয়তো 3-4টা দেবো, আমি 3-4টা দিচ্ছি, 3-4টার মধ্যে একই আমি একটা গ্রাফ করে নিয়ে আসছি, আমি সেদিন কাহিনী করছি, পরের দিন আমাকে ফেলে দিতে হয়েছে, যে ফিসাবিলিল্লাহ। তো তুমি যখন জানো এটা পরের দিন আর কয়েক ঘন্টা পর 10 ঘন্টা পর এক্সপায়ার্ড, তুমি এটা ডিসপ্লে করছো, কিন্তু ফেলে দাও বা তুমি ওভাবেই করো, ওভাবেই তুমি ডিসপ্লেটাকে ওভাবেই ফিক্সড করো। আচ্ছা, ডিম ভাইয়া এরকম বহুদিন গেছে, ডিম আমি কিনে নিয়ে আসছি, কেনার পর থেকে আমি দেখছি ডিমের কুসুম নড়ে না, তার মানে হচ্ছে ডিমটা এত বেশি দিন হয়ে গেছে যে ডিমটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কারণ ডিমটা আমাদের প্রতিদিন লাগতেছে। তারপরে ভাইয়া আপনি আর ডাল টাল এগুলোর কথা তো আমি বাদই দিলাম, ওগুলা না জানি হইতেছে কিভাবে তারা কাহিনীপত্র করে ওটা আমি বলতেও পারছি না। তারপর হচ্ছে ছোট ছোট কন্টেনারের যে জিনিসপত্রগুলি আছে, যেমন আমরা ছোলা খাই, চানা খাই, তারপর হইতেছে আমরা সস খাচ্ছি, আমাদের বাচ্চাদের আমরা যে ডিপিং সস গুলি খাচ্ছি, ডিপিং একগুলি জার পাওয়া যায়, ব্রুশোডো খাচ্ছি, টমেটো সালসা খাচ্ছি,
এগুলা যে এনে যে ওরা সেল করতেছে ভাইয়া, সেম জিনিস, আর কয়েক ঘন্টা পর হইতেছে এক্সপায়ার্ড হয়ে যাবে। কেন বাবা? ফেলে দাও না। তখন যখন দেখতেছো যে তোমার আর 2 দিন আছে, তোমার তো একদিনের মধ্যে এগুলো বিক্রি হবে না, তা তুমি যখন জানতেছো তা তুমি এগুলো ফেলে দাও। ওগুলো তোমার বিক্রি করতে হবে কেন? আর এরকম বহু জিনিস আছে ভাই, ওরা এক্সপায়ার্ড সয় বিক্রি করে। আমরা বাঙালিরা তো স্টুপিড, আমরা তো কিছু কিছু বাঙালিরা এত বেশি বোকা, এত বেশি স্টুপিড, আমরা আমরা না এক্সপায়ার ওগুলা দেখে আমরা তাড়াতাড়ি করে কিনে টাকা দিয়ে আমরা এনে ওই খারাপ জিনিসটা আমরা খেয়ে ফেলছি, খাওয়াচ্ছি আমাদের ফ্যামিলিকে। তো ওদের মধ্যে তো কোনো ভাই নীতিই নাই। একটু নীতি, একটু সৎ পয়সা ইনকাম করলে কি সমস্যা? কি সমস্যা? তাহলে এবার আপনি এবার বিদেশিতে যান, বিজেএস এ যান, আপনি এবার বিজেএস এ যান। বিজেএস এ তো আমরা সবাই সবাই যাই, কারণ ওটা হোলসেল মার্কেট। ওইখানে ওরা ট্যাক্স কিন্তু ভাইয়া নেয় না, খাবার যে সেল ট্যাক্স ওরা নিচ্ছে না, কারণ ওরা একটা ইয়ারলি কার্ড, মেম্বারশিপ কার্ড। তো তোমরাও বাঙালিরা করো, তোমরা একটা মেম্বারশিপের কাহিনী করো, তোমরা একটা কার্ড করো। আপা আপনার স্টোর কার্ড আছে? কেন ভাই? আপা আপনার 100 পয়েন্ট হলে আপনি $10 পাবেন, $10 আপনি ছাড় পাবেন। $10 ছাড়ের জন্য আমাকে বারে বারে বাজার করতে হবে, 100 পয়েন্ট করতে হবে? তো $10 তো তোরা এমনি নেই, তোর ট্যাক্স তো তোরা মাফ করতেছিস না। বিজেএস এর মতো জায়গায় তার ট্যাক্স নিচ্ছে না, ট্যাক্স ফ্রি জিনিস তারা সেল করতেছে। এবং ওইখানে আপনি ভাইয়া করে আমরা যখনই যাই আমরা দেখি ওদের যে সার্ভিস পয়েন্ট পার্সন গুলি আছে, যারা এখানকার সার্ভিসের কাজগুলি করতেছে, ওদের আলাদাই ভাইয়া একটা অ্যাপ্রন থাকে রেড কালারের। ওদের কাজই হচ্ছে খুঁজে খুঁজে বের করা যে আজকে কি কি এক্সপায়ার্ড হয়ে যাবে রাত 12টার পর, ওগুলো সব ওরা নিয়ে ওরা কাটারের মধ্যে ফেলতেছে সব গার্বেজ করার জন্য। আচ্ছা, সাবজেক্টটা কি এইটা হইতে পারে ফাতেমা, যে এর সলিউশনটা কোথায়? যা এখন এটা করতে গেলে কোনো একটা সময় আমি দেখেছি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলো যখন আমেরিকা প্রথম হয় তখন বিদেশিরা এসে কমপ্লেইন করা শুরু করলো। বিদেশিরা কমপ্লেইন করলো যে তোমার বাথরুম গন্ধ, বা তোমাদের এটা হাইজেনিক না, খাওয়া দাওয়া উল্টাপাল্টা। তো তারা তখন বিদেশিরাই কমপ্লেইন করতো। বিদেশিরা কমপ্লেইন করার জন্য আপনাদের মনে আছে কিনা জানি না, জ্যাকসন হাইটস এর পুরনো একটা রেস্টুরেন্ট ছিল শাহিন, এটা কতবার যে বন্ধ হয়েছে ঠিক ঠিকানা নাই। কাবাব কিং কতবার যে বন্ধ হয়েছে ঠিক ঠিকানা নাই। এখন কমপ্লেইন গুলো করছে। এখন আমি যদি বলি, আপনার আমার মতো কনজুমারেরা এত সমস্যা দেখার পরেও আপনারা কতদিন কল করেছেন, কমপ্লেইন করেছেন? ভাইয়া আমি তো যতবারই যাচ্ছি, ঠিক আছে, বাঙালি ইয়েতে, ততবারই হচ্ছে একটা না একটা তো বলেই আসতেছে। আমি তো এখন এমন হইতেছে যে মানে যাওয়াই বন্ধ করে দিতে হবে। কিন্তু ওই যে একটা কথা, আমি তো বাঙালি, আমার তো লোভ আছে বাঙালি খাবারের প্রতি, আমার তো খেতে হবে। আপনি কি বলবেন আমাদের অন্যান্য কনজিউমার? আপনি বারবার বাঙালি বলছেন, আমি আপনাকে কারেক্ট করে দিতে চাই, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। বাঙালি হলো ওই পশ্চিমবঙ্গের লোকজনরা, ঘটি বাংলাদেশি আমরা, সরি। তো আমাদের বাংলাদেশে অন্যান্য ভাই বোনরা যারা রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করে, এক কাপ চা খেতে পছন্দ করে, বা ভবিষ্যতে যারা যাবে, আপনি তাদেরকে কি বলবেন? অথবা আপনি নিজে, আপনি ওখানে আর যাবেন না, এটা কি সলিউশন? নাকি ওখানে দাঁড়িয়ে তাদেরকে বলবেন যে তোমাদের এটা ওভার প্রাইস এবং তোমাদের এটা নোংরা, তোমরা যদি এটা এখন ফিক্স না করো, আই এম গোনা কল নিউ ইয়র্ক সিটি? সো আপনারা এইটা কি একটু ট্রাই করলে আমার মনে হয় না যে আমরা প্রবলেমটা কিছুটা ওভারকাম করতে পারি। ইন্ডিয়ান রেস্টুরেন্টে যখন প্রথম 70-এর দশকে হয়েছে, আমেরিকানরা কমপ্লেইন করেছে। আর আপনি এইমাত্র বলছেন বাংলাদেশের রেস্টুরেন্টে তো বিদেশিরা যায় না, তারা কমপ্লেইন করবে কেন? তাহলে কমপ্লেইনটা তো আমাদের করা উচিত না? ভাইয়া সব থেকে বড় কথা, আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে, যে রেস্টুরেন্ট যে মালিকরা আছে বা তাদের যে এমপ্লয়িরা আছে, তারা তো কথা বলা সে ম্যানারটুকুই জানে না। তারা যে একটা মানুষকে, তাদের আমরা যে তাদের গেস্ট, আমাদের যে একটু সম্মান করে কথা বলবে, একটু সুন্দর করে কথা বলবে, একটু সুন্দরভাবে অ্যাপিয়ার করবে, এগুলাই তো তারা জানে না। আগে তো তোমাদের সার্ভিসের ওগুলাকে শিখাইতে হবে। ঠিক আছে ফাতিমা, আমাদের আজকের সময় অলমোস্ট শেষ। এখন আপনি যদি রেস্টুরেন্ট মালিক অথবা গ্রোসারি ওনার তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, অথবা
কনজিউমারদের পক্ষে কিছু বলতে চান, আমি ক্যামেরাটা আপনার দিকে পুরোপুরি দিয়ে দিচ্ছি। আপনার জন্য 1 মিনিট আপনার হাতে সময় আছে। 1 মিনিটে আপনি যা বলতে চান আপনি বলতে পারেন। পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি এতটুকুই বলবো, আমরা বাংলাদেশী ভাইয়া, আপনারাও বাংলাদেশী, আমরা সবাই এখানে আছি। আমরা একটা সুন্দর একটা দেশ, বাংলাদেশ থেকে আমরা আসছি। আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি। আপনিও যা খাচ্ছেন আমরাও তা খাচ্ছি। হয়তোবা আপনারা আমাদের থেকে একটু ভালো জিনিস খাচ্ছেন। প্লিজ এগুলা ছাড়েন, এগুলা 2 নাম্বারই ছাড়েন, এগুলা ভন্ডামি ছাড়েন, ছেড়ে একটু সতের দিকে আগানোর চেষ্টা করেন। ঠিক আছে? আর খাবারের এগুলো সবকিছু ফিক্সড করেন। আমরা জানি যে আপনাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে আপনারা হয়তোবা অনেক কিছু মুখও বন্ধ করে দিতে পারবেন। মানে 1 দিন করবেন, 2 দিন করবেন, 3 দিনের দিন, 3 দিন আমার মতো এরকম অনেক ন্যান্সি, অনেক ফাতেমা জোড়া কিন্তু ভয়েস রেস শুরু করবে, শুরু অলরেডি করা হয়েছে। তো সেখান থেকে যদি বাঁচতে চান, সবকিছু বন্ধ হওয়া থেকে যদি সসম্মানে থাকতে চান, তাহলে এগুলো সবকিছু ঠিক করেন। যেভাবে আমরা বিদেশি রেস্টুরেন্টের প্রতি ডাইভার্ট হয়ে গেছি, সার্ভিস ঠিক করেন, এনভায়রনমেন্ট ঠিক করেন, কমিউনিকেশন যে প্রবলেমগুলি হচ্ছে ওগুলো ফিক্সড করেন, খাবারের কোয়ালিটি ঠিক করেন, প্রাইসিং ঠিক করেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, নাহলে কিন্তু আমরা সবাই বিদেশের দিকে ডাইভার্ট করব। এই যে আপনারা বড় বড় যে মানে ইয়েগুলি বলেন না, বক্তব্যগুলি বলেন না যে বাংলাদেশ বিদেশের প্রতি ডাইভার্ট, বিদেশের এখানকার প্রতি ডাইভার্ট, ওইখানকার প্রতি ডাইভার্ট, তো এটা আপনাদের কারণেই হচ্ছে। আপনারা সৎ হন, আপনার সব কথা বন্ধ হয়ে যাবে, আমরাও আবার আমাদের নিজের দেশের সবকিছুর প্রতি আবার ফেরত আসবো। এটাই। আর ভাইয়া, এটা আজকে এখানেই শেষ হবে না, এটা টু বি কন্টিনিউ হবে, কারণ আরো বেশি অনেক কিছু বলার আছে। নেক্সট টাইমে আমি ভিডিও ফুটেজ নিয়ে আসবো। আমার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, কিছু আমার কাছে ছবি আছে, আমার কিছু যেগুলো আমি গোপনে ভিডিও করেছি সবকিছু আমার কাছে আছে, এগুলি আমি নিয়ে আসবো। এবং আমি দেখা যাবে এই সপ্তাহে আমি যে কোনো রেস্টুরেন্টে যাব, গ্রোসারিতে গিয়ে আমি আরো কিছু ডকুমেন্ট আমি কালেক্ট করে নিয়ে আসবো নেক্সট সবকিছুর জন্য, নেক্সট কোনো এপিসোডের জন্য ভাইয়া। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হবে। we are going to enjoy and we are going to have you back. আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, আপনি যদি কোনো গ্রোসারি স্টোরে যান, আপনি ডকুমেন্টারি আকারে আমার শোতে আমরা এগুলো নিয়ে আবার ভবিষ্যতে আলোচনা করব। জি, ওইটাই করব, যেটা আছে সেটাও শো করব। মারেন কাটেন যা করেন, মুখ বন্ধ হবে না, অনেক হয়েছে, আর হবে না। একটা কথা আপনি যে কথাগুলো বলেছেন, আপনি আপনার ব্যক্তির স্বার্থে বলেন না, আপনি যা বলেছেন সবকিছু কমিউনিটির স্বার্থে বলেছেন, ফর দ্য সেক অফ দ্য কমিউনিটি। এটাকে যদি কেউ সশ্রদ্ধ চিত্তে নিতে না পারে, তো তার উচিত নিজেকে গুটায় নেওয়া। হাওয়েভার, ফাতেমাতুজ জোহরা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক মেহেরবানি। আপনি আমার জন্য সময়টা বের করেছেন এবং এই সাবজেক্টগুলো নিয়ে আমরা আজকের কথা বলেছি। ইনশাল্লাহ ইন দ্য ফিউচার অন্য নতুন কোন সাবজেক্ট অথবা এই সাবজেক্টে আবার আমরা আপনাকে ডাকবো এবং আমরা টেলিভিশন স্ক্রিনে আমাদের কনজিউমারদের উদ্দেশ্যে আবার আমরা কিছু বলবো, আবার লোকবহিত করবো, যাতে আমাদের কমিউনিটিকে একটু ডেভেলপ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। বাংলাদেশি ভাই ও বোনেরা, স্পেশালি প্রবাসে যারা আছেন, একটা কমিউনিটির ডেভেলপমেন্ট একজন মানুষ করে না বা একজন প্রবাসী করে না। আমরা এক সময় আপনি নিজে যখন রেস্টুরেন্ট ওনার, আপনি আবার কোনো একটা সময় আপনি নিজেও কিন্তু একজন কনজিউমার। কেন কনজিউমার? আপনি আবার অন্য একটা দোকানে যান অথবা একটা হোলসেল মার্কেটে যান, ওখান থেকে আপনি জিনিসপত্র ক্রয় করেন। দ্যাট টাইম ইউ বিকাম কনজিউমার টু। তো আপনাদের সবার একটা দায়িত্ব আছে, সেটা কি? প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য কনজিউমার। কনজিউমারদের কল্যাণ যদি আপনি সেভ করতে না পারেন, তাহলে আপনারা কোথায় আছেন? নিজেরা একটা কমিউনিটিকে ডুবিয়ে দিচ্ছেন। ফাতেমা খুব কষ্ট নিয়ে বলেছে, একটা খাওয়া খেতে পারে নাই, তাকে আপনারা বিল করেছেন। ভালো ব্যবহারটুকু পর্যন্ত দিতে পারেন নাই। আপনাদের বাথরুমে গিয়ে পায়খানা পেশাব করবে জায়গাটাও পর্যন্ত আপনারা ঠিকমতো ক্লিন করতে পারেন নাই। ওয়ারাজ আপনারা কমপ্লেইন করেন, মিটিং করে কমপ্লেইন করেন যে আমাদের এখানে বাংলাদেশি লোকজন আসে না। কেন যাবে? ফাতেমা এই প্রশ্নটা আমাকে প্রথমেই করেছে যে আমরা ওখানে কেন যাব। দোষ কিন্তু ফাতেমার না,
দোষটা আপনাদের দিকে একটু তাকান, আয়নার দিকে আপনারা নিজেরা তাকান। ফাতেমা কয়েকটা কথা বলেছে, আমি দুই একটা কথা আমি ফাতেমা যেভাবে বলেছে তার আবেগ থেকে বলেছে, গোসা থেকে বলেছে, আমি কথাটাকে এভাবে বলি। ধরেন আপনাদের কিছু গুডস 2 দিনের মধ্যে এক্সপায়ার হবে, 1 দিনের জন্য এক্সপায়ার হবে। ধরেন আপনারা 1 গ্যালন মিল্ক আপনারা সেল করতেছেন, এটা কালকের এক্সপায়ার হবে, ঠিক আছে? এখানেও আপনারা একটা কাজ করতে পারেন। কি কাজ করতে পারেন? কালকের যে দুধটা এক্সপায়ার হবে ওটা একটা বিশাল ডিসকাউন্ট দেন, 50% 75% ডিসকাউন্ট দিয়ে একত্র করেন। সবাই জানুক, জেনে যদি কিনে যে একটু ডিসকাউন্ট পাচ্ছে, কালকের এটা এক্সপায়ার হবে, আজকের যদি কেউ নিতে চায় নিয়ে যাক। কিন্তু আপনারা এগুলো করেন না। স্পেশালি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আপনারা বিদেশিদের দেখলে হয়তো বা হাই হ্যালো বলেন কি বলেন না আমার ধারণা নাই, যেহেতু আমি যাই না। কিন্তু ফাতেমার কথা অনুযায়ী আপনারা তো জানো না, কিন্তু ওখানকার কনজিউমারদের ভিতরে 99.9% বাংলাদেশি, যাদের সাথে আপনারা সঠিক ব্যবহারটুকু পর্যন্ত করেন না। আমরা যে ডায়ালগটা শুরু করেছি, এই উই আর দ্য পিপল, আমরা এটা কন্টিনিউ করব। ভবিষ্যতে ফাতেমা আবার আসবে, অলমোস্ট প্রতি সপ্তাহেই আসবে, ফাতেমার সাথে আরো লোকজন আসবে। এবং আমি যাদেরকে আনবো আপনারা মনে রাখেন, তারা কিন্তু ঠিকই আপনাদের রেস্টুরেন্টে বা গ্রোসারিতে গিয়ে ভিডিও করা শুরু করবে। এগুলো যখন নিয়ে আসবে, অভিযোগ করে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি কনজিউমারদের এই মুহূর্তেই বলবো না that pick up phone call, open up your phone and just call 311 or make a complaint. আমি এটা বলবো না। আপনাদেরকে সুযোগ কতবার দিবে? উনি বাংলাদেশি, একটু মাফ করে দেই, থাক না ভাই। এই উই আর দ্য জেনারেশন অফ 22nd সেঞ্চুরি। এই মুহূর্তে আপনারা এই বাংলাদেশি ভাই ছাইড়া দাও, এ ধরনের কথাবার্তার কোনো ভ্যালু নাই। হোপফুলি আজকের অনুষ্ঠানটা আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগবে অথবা খারাপ লাগবে। যাদের কাছে ভালো লাগবে তারাও আমাদেরকে যদি কোনো আপনাদের মন্তব্য করে আমাদেরকে জানাতে চান, আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে ইমেল করুন, আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করুন। আমাদের ওগুলো আমার পার্সোনালি আমার এমপ্লয়িরা দেখবে, ওগুলো কম্পাইল করে আমার সামনে দেবে। আমাদের যদি কিছু করার থাকে ডেফিনেটলি আমরা আপনাদের পাশে থাকবো। হোপফুলি আজকে শুক্রবার, আপনারা জুমার নামাজ পড়তে অলরেডি চলে গেছেন এবং ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।